আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রামিম ইসলাম ইবনে নূর। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 প্যান্ডেমিকের সময় একটি আলোচনার বিষয় যে কোভিড-19 এর ট্রিটমেন্টে কনভালেসেন্ট প্লাজমা থেরাপির রোলটা আসলে কীরকম? এই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। শুরুতেই বলে নিতে চাই যে প্লাজমা আসলে কী? আমরা মোটামুটি জানি সবাই যে প্লাজমা হলো আমাদের যে রক্ত রয়েছে তার একটি অংশ। আমরা জানি যে রক্তের রং লাল এবং তার যে রক্তরস যেটা অনেকটা স্ট্র কালার, সেটা যদি আমরা সেখান থেকে ব্লাড সেলগুলো স্পেশালি রেড ব্লাড সেল সাথে হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট এবং অন্যান্য সেলুলার কম্পোনেন্ট যদি সরিয়ে ফেলি, তারপরে যে জলীয় অংশটা থাকে বা রক্তরসটা যেটা থাকে সেটাই হচ্ছে প্লাজমা। প্লাজমাতে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে এবং এই বিষয়টি আমরা জানি যে প্লাজমা কিন্তু রক্তের অধিকাংশ অংশ, অর্থাৎ 55% তরল অংশই হচ্ছে প্লাজমা, যার মধ্যে পানি থাকে, বিভিন্ন ধরনের লবণ থাকে, এনজাইম থাকে, অ্যান্টিবডি থাকে এবং অন্যান্য প্লাজমা প্রোটিনও থাকে। এই প্লাজমার বিভিন্ন ধরনের ফাংশন বা কাজ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করা এবং যে কোনো ডিজিজের বিরুদ্ধে একটা ফাইট দেয়া, অর্থাৎ কোনো রোগ জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে তাকে ধ্বংস করার জন্য এবং আমাদেরকে রক্ষা করার একটি কাজ করে থাকে। আর কনভালেসেন্ট প্লাজমাটা আসলে কি? কনভালেসেন্ট প্লাজমা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ডিজিজ থেকে কেউ যদি সেরে ওঠে তাহলে তার শরীরের থেকে প্লাজমা নিয়ে আমরা যদি অসুস্থ কাউকে সেটা দেই তাহলে সেটা হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। কিন্তু কনসেপ্টটা আসলে কি? কনসেপ্টটা হচ্ছে যে আমরা জানি যে কোনো রোগ জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে, সেটা ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক বা অন্যান্য কিছু, আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে সেটা তাকে বাইরের একটা ফরেন পার্টিকেল বা একটা অ্যান্টিজেন হিসেবে তাকে শনাক্ত করে, যার বিরুদ্ধে সে ধরে নেয় যে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং এই ক্ষতিকর যে বস্তুটা, সেটা ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক বা অন্য কোনো বস্তু হোক, তাকে ধ্বংস করতে হবে যেন সেই বাইরের বস্তুটা আমাদের শরীরের ক্ষতি করতে না পারে। তো এর বিরুদ্ধে যে সাবস্টেন্সটা তৈরি হয় তাকে বলা হয় অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডিটা আবার পার্টিকুলার যার বিরুদ্ধে তৈরি হলো তার বিরুদ্ধেই এটা কাজ করে, অর্থাৎ একটা যুদ্ধ হয়, বাইরে থেকে যে ফরেন পার্টিকেলটা আসলো তাকে সে হারিয়ে দেবার চেষ্টা করে এবং শরীরে এটা মেমোরি সেল হিসেবে জমা থাকে যে ভবিষ্যতে যদি একই জীবাণু আবার শরীরে প্রবেশ করে তখন তার বিরুদ্ধে এটা কাজ করে তাকে ধ্বংস করে। তো কনসেপ্ট অফ কনভালেসেন্ট প্লাজমা থেরাপি হচ্ছে যেই ব্যক্তিটি একটি কোনো পার্টিকুলার ডিজিজে আক্রান্ত হলো, যেমন আমরা যদি কোভিড-19 কথাই চিন্তা করি যে একজন কোভিড-19 আক্রান্ত হলেন, তার শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হবে, এইটা তার রক্তে বা এই প্লাজমার মধ্যে জমা থাকবে। তখন এই তার যে আক্রান্ত ব্যক্তির, যিনি সেরে উঠলেন, তার রক্ত বা প্লাজমাটা নিয়ে যদি আমরা বর্তমানে যে অসুস্থ তার শরীরে দেই তাহলে সেই ব্যক্তি কিন্তু সরাসরি এই অ্যান্টিবডিটা পেয়ে গেল এবং তার শরীরে যদি হচ্ছে কোভিড-19 করোনা ভাইরাস যেটা SARS-CoV-2 সেই ভাইরাসটি যদি প্রবেশ করে থাকে তাহলে তার সাথে একটা যুদ্ধ হবে এবং তাকে হারানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। কনভালেসেন্ট প্লাজমা থেরাপি নিয়ে বলতে গেলে আরেকটা বলতে হয় যে আমাদের যে ইমিউন সিস্টেম, সেখানে বিভিন্ন রকম ইমিউনিটি রয়েছে। একটা হচ্ছে আমরা যেমন অ্যাক্টিভ ইমিউনাইজেশন বলি, আরেকটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন। যখন আমাদের শরীরে জীবাণু প্রবেশ করার কারণে সেই জীবাণুর বিরুদ্ধে শরীরের মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়, কিংবা আমরা যদি টিকা নিই, টিকাতে তো আসলে জীবাণুর কোনো একটা অংশ বা জীবাণুকে মৃত বা দুর্বল অবস্থায় আমাদের শরীরে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। কিন্তু যখন আমরা সরাসরি অ্যান্টিবডিকেই শরীরে ঢুকিয়ে দেই সেক্ষেত্রে এটা প্যাসিভ ইমিউনাইজেশন বলে। যেমন আমরা কনভালেসেন্ট প্লাজমা থেরাপির ক্ষেত্রে কিন্তু সেই কাজটি করছি, কাজে এখানে আমরা আসলে আলটিমেটলি প্যাসিভ ইমিউনাইজেশন করছি। এবারে একটু হিস্ট্রি বলতে চাই যে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি কি আসলে নতুন কিছু? এটা কি কোভিড-19কে সামনে রেখেই হলো নাকি আগে থেকেই ছিল? সত্যি কথা বলতে গেলে আমি যখন একটু খোঁজাখুঁজি করলাম যে এর ইতিহাস, যে কবে প্রথম হয়েছিল, এটা নিয়ে বিভিন্ন জায়গায় সালের কিছু
তারতম্য পেয়েছি আমি, সে কারণে যদি সেভাবে না বলি, অন্তত 100 বছরেরও আগে থেকে এই কনভালেসেন্ট প্লাজমা থেরাপির ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে যখন অ্যান্টিবায়োটিকের আবিষ্কার হয়নি তখন এই প্লাজমা থেরাপি দিয়েই কিন্তু বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে চিকিৎসা করা হতো। কিন্তু যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়ে গেল তখন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মূলত অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা চিকিৎসা করতে শুরু করলাম। তবে আমরা জানি যে বেশিরভাগ ভাইরাল ডিজিজের পার্টিকুলার বা স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। সেই ক্ষেত্রে দেখা গেল যে কনভালেসেন্ট প্লাজমা থেরাপিটাই বহুদিন থেকে চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং কিছু এভিডেন্স আছে যে র্যাবিস, হেপাটাইটিস বি, পোলিও, মিজেলস, বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা, ইবোলা এবং অন্যান্য কিছু প্যাথোজেনের বিরুদ্ধে এর কিছু বেনিফিশিয়াল এফেক্ট দেখা গেছে। এছাড়া আমরা জানি যে এর আগে এটা তো SARS-CoV-2, SARS-CoV-1 ছিল। এছাড়া মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম যেটা অর্থাৎ মার্স-কভ, তো সেগুলোর ক্ষেত্রেও দেখা গেছে যে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি ব্যবহার করা হয়েছিল। তবে সেখানে যে স্টাডি স্কেলটা অনেক ছোট ছিল, তারপরেও যতটুকু জানা গেছে সেই জায়গাতে এটা মোটামুটি সেফ ছিল এবং মোটামুটি ভাইরাল যে ক্লিয়ারেন্সটা বডি থেকে সেটা ফাস্টার ছিল এবং সেই সব ক্ষেত্রে এটা ডিজিজের আর্লি কোর্সেই কিন্তু ব্যবহার করা হয়েছিল। এখন কোভিড-19 ক্ষেত্রে দেখা গেল যে যারা আক্রান্ত হচ্ছেন তারা মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিছু সার্কুলেটিং অ্যান্টিবডি তৈরি করে ফেলে এগেইনস্ট SARS-CoV-2 ভাইরাস, যেটা এলাইজা মেথড বা অন্যান্য কোয়ান্টিটেটিভ অ্যাসের মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব। এ ব্যাপারে অর্থাৎ কনভালেসেন্ট প্লাজমা থেরাপির ব্যাপারে ইউএস FDA এর রেকমেন্ডেশনগুলো কীরকম? তারা বলছে যে হ্যাঁ, দেয়া যাবে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি, কিন্তু তারা শর্ত দিয়েছে এটা রুটিন ট্রিটমেন্ট হিসেবে না কিংবা প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্ট হিসেবে না, এটাকে একটা ইনভেস্টিগেশনাল ড্রাগ বা ক্লিনিক্যাল ট্রায়াল থেরাপি হিসেবে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা কাদেরকে দিব এবং কাদের কাছ থেকে নিয়ে দিব সেই ব্যাপারে তারা কিছু শর্ত দিয়ে দিয়েছে। পেশেন্ট কাদেরকে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি দেওয়া হবে তার এলিজিবিলিটিটা অনেকটা এরকম যে ল্যাবরেটরি কনফার্মড কোভিড-19 কেস হতে হবে। সেখানে পেশেন্টের অবশ্যই সিভিয়ার অর ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং কোভিড-19 যদি হয় তাদেরকে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের অধীনে এই প্লাজমা থেরাপিটা দিব, যেটা ইউএস FDA বলছে। এখন তারা যে সিভিয়ার ডিজিজ বললো সেটাকে ডিফাইন করা হবে কিভাবে? কিছু পয়েন্ট তারা বলেছে যার একটি বা একাধিক যদি থাকে তাহলে তাকে সিভিয়ার ডিজিজ হিসেবে বলা হবে। যেমন শর্টনেস অফ ব্রেথ যদি থাকে, যেটাকে আমরা শ্বাসকষ্ট বলতে পারি, রেসপিরেটরি রেটটা যদি 30 বা তার থেকে বেশি হয় প্রতি মিনিটে, ব্লাডে যদি অক্সিজেন স্যাচুরেশনটা 93% বা তার নিচে থাকে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আর ইন্সপায়ার্ড অক্সিজেনের যে ফ্র্যাকশনটা তার রেশিও যদি 300 কম হয়, আর আমরা জানি যে কোভিড-19 এটা আমাদের লাংসকে ইনফিলট্রেট করে, মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি লাংসের মোর দেন 50%কে ইনফিলট্রেট করে ফেলে সেটাকেও সিভিয়ার ডিজিজ হিসেবে ক্যাটাগরাইজ করা হবে। আর লাইফ থ্রেটেনিং ডিজিজ ডিফাইন করা হবে যদি এই পয়েন্টগুলোর যে কোনো একটি থাকে, অর্থাৎ রেসপিরেটরি ফেইলর, সেপটিক শক, মাল্টি অর্গান ডিসফাংশন আর ফেইলর। এসব ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে আমরা পেশেন্টের ইনফর্ম কনসেন্ট নিব, এর ভালো এবং মন্দ দিক, তাকে যে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে এই ট্রিটমেন্টটা দিচ্ছি সব কিছু জানিয়ে কনসেন্ট নিতে হবে। এছাড়া ইউএস FDA ডোনার এলিজিবিলিটি নিয়ে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে এবং তারা বলেছে যে এর প্রত্যেকটি ক্রাইটেরিয়া ফুলফিল করলেই তার কাছ থেকে প্লাজমা নেওয়া যাবে। যেমন এখানে কনফার্ম বা ডকুমেন্টেড কোভিড-19 কেস হতে হবে, আইদার এটা আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে করতে পারি, যেমন আমরা ডায়াগনস্টিক টেস্ট করছি ন্যাজোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিয়ে RT-PCR করে, অথবা যদি কারো যখন সন্দেহ ছিল বা অসুস্থ মনে হয়েছিল তখন কোনো কারণে টেস্ট করা সম্ভব না হয় তাহলে পরবর্তীতে তার সেরোলজিক্যাল টেস্ট করে দেখতে হবে এবং পরে যদি তার দেখা যায় যে হ্যাঁ SARS-CoV-2 এর এগেনস্টে অ্যান্টিবডি আছে, তাকেও হচ্ছে তার কাছ থেকেও এই প্লাজমাটা নেওয়া যাবে। বলে দিচ্ছে ইউএস FDA যে কমপ্লিট রেজুলেশন অফ সিমটম হতে হবে এবং আমরা যখন এই প্লাজমাটা তার কাছ থেকে নিব সেটা সিমটম রেজুলেশন হয়ে যাবার অ্যাটলিস্ট 14 দিন পরে নিতে হবে। তবে আমরা যার কাছ থেকে নিব অর্থাৎ যে ডোনার
তাকে এটা রিকভারি যে করেছে সেটা নেগেটিভ রেজাল্টের মাধ্যমে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে যে কনফার্ম হতে হবে যে তার নেগেটিভ হয়ে গেছে এমনটা না। কারা দিতে পারবে? মেল ডোনাররা দিতে পারবে, ফিমেল ডোনাররাও দিতে পারবে যদি ফিমেল ডোনার ইতিপূর্বে প্রেগনেন্ট না হয়ে থাকে। আর যদি একজন ফিমেল ডোনার ইতিপূর্বে প্রেগনেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে তার যে রিসেন্ট যে প্রেগনেন্সিটা আছে তারপর থেকে কিছু রেজাল্ট যেগুলোর ইন্টারপ্রিটেশনটা এরকম যে নেগেটিভ ফর HLA অ্যান্টিবডি যদি আমরা পাই তাহলে এরকম প্রিভিয়াসলি প্রেগনেন্ট ওমেনরাও এটা ডোনার হিসেবে ডোনেট করতে পারবেন প্লাজমা। এছাড়া এখানে বলা হচ্ছে যে SARS-CoV-2 এর নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটারটা দেখে নিতে হবে। আমরা যদি দেখি তাহলে টাইটারটা আসলে কেমন হতে হবে। নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটার অ্যাটলিস্ট 1:160 হতে হবে। তবে FDA বলছে যদি কোনো কারণে দেখা যায় যে 1:160 পাওয়া গেল না কিন্তু এটা 1:80 হচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। যখন আমাদের এই ফ্যাসিলিটিস না থাকে যে সেই প্লাজমা থেকে আমরা নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটারটা করে দেখতে পাচ্ছি, তখন এটাকে আমরা পেশেন্টের শরীরে দেব না, বরং এটাকে আমরা স্টোর করে রাখতে পারি যে ফার্দার এটা ইভ্যালুয়েশনের জন্য। এটা তো গেল FDA এর কথা, কিন্তু বাংলাদেশের যে ন্যাশনাল গাইডলাইন রয়েছে সেই ন্যাশনাল গাইডলাইনে কি বলা হচ্ছে কখন আমরা কনভালেসেন্ট প্লাজমা থেরাপি দিতে পারি। এখানে বলা হচ্ছে যে আমাদের গাইডলাইন অনুযায়ী ক্লিনিক্যাল ট্রায়ালের সীমাবদ্ধতা বা শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালেই আমরা দিতে পারবো এমনটা বলা হয়নি, বরং বলা হচ্ছে যে সিভিয়ার যে কেসগুলো রয়েছে যেগুলো আইসিইউতে অ্যাডমিটেড আছে ডিউ টু শর্টনেস অফ ব্রেথ, হাইপোক্সিয়া এই ধরনের, এবং এই ধরনের পেশেন্টে যদি আমরা দেখি সাইটোকাইন স্ট্রমের পিকচার পাওয়া যাচ্ছে কিংবা হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস পাওয়া দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কনসিডার করব কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এই ক্ষেত্রে যেটা কাদের কাছ থেকে আমরা নিব, ডোনার ক্রাইটেরিয়া আমাদের ন্যাশনাল গাইডলাইনে বলছে যে একটা পেশেন্ট রিকভার করেছে কোভিড-19 থেকে, তারপরে প্রিফারেবলি 28 দিন পরে আমরা নেব, এবং নিউট্রালাইজিং টাইটার বলা হচ্ছে মোর দেন 1:80, যেটা আমরা USFDA-তে দেখলাম তারা বলছিল 1:160, তবে 1:80 অ্যাকসেপ্টেবল। এই ক্ষেত্রে শুধু যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি থাকে তা না, আমাদের কিছু বাইন্ডিং অ্যান্টিবডিও থাকে। আমাদের গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে বাইন্ডিং অ্যান্টিবডির টাইটারটা থাকতে হবে মোর দেন 1:1000। এছাড়া ক্রিটিক্যাল যে কেসগুলো রয়েছে যেগুলো আইসিইউতে ম্যানেজ হচ্ছে তাদের ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া আমাদের গাইডলাইনে বলা আছে যে পেশেন্টের বয়স 18 বছরের বেশি থাকতে হবে, SARS-CoV-2 পজিটিভ হতে হবে, আইসিইউতে ট্রিটমেন্ট পাচ্ছে এমন, এবং ইনফর্ম কনসেন্ট নিতে হবে। আর বাকি যে সিভিয়ার অর লাইফ থ্রেটেনিং ডিজিজের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো USFDA যেরকম বলছিল সেগুলোই মোটামুটি রয়েছে, যেমন রেসপিরেটরি রেট 30-এর বেশি, তবে অক্সিজেন স্যাচুরেশনের একটু পার্থক্য বলা হয়েছে। USFDA বলছিল যে 93% বা তার নিচে হলে, আমাদের গাইডলাইনে বলা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন যদি 88%-এর নিচে থাকে, আমাদের পার্শিয়াল প্রেশার অক্সিজেন আর ফ্র্যাকশন যদি রেশিওটা 300-র নিচে থাকে, এটা আগের মতোই, লাং ইনফিলট্রেট মোর দেন 50% উইদিন 24 to 48 আওয়ার্স, সেপটিক শক এবং মাল্টি অর্গান ফেইলিওর। এটা গেল আমাদের ন্যাশনাল গাইডলাইন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কি বলছে, তাদের রেকমেন্ডেশনটা কীরকম? WHO যে লেটেস্ট যে গাইডলাইনটি রয়েছে সেখানে তারা বলছে যে কিছু ইন্টারভেনশন, যেমন আমরা ক্লোরোকুইন বা হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, এই ড্রাগগুলো, কিছু অ্যান্টিভাইরাল যেমন রিটোনাভির, লোপিনাভির, রেমডেসিভির, ফ্যাভিপিরাভির, এছাড়া ইমিউন মডুলেটর, টোসিলিজুম্যাব, ইন্টারফেরন, এগুলোর পাশাপাশি তারা প্লাজমা থেরাপিকে বলছে যে এগুলো আমরা ট্রিটমেন্ট পারপাসে বা প্রোফাইলেক্সিস পারপাসে ব্যবহার করব না, এগুলোকে শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তবে এর পাশাপাশি তারা কিছু কন্ডিশন বলেছে যেখানে আউটসাইড অফ ক্লিনিক্যাল ট্রায়াল, অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরেও আমরা প্লাজমা থেরাপি দিতে পারি। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে একটা পেশেন্ট খারাপ কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে কোনো প্রুভেন এফেক্টিভ ট্রিটমেন্ট আর বাকি নাই, তখন আমরা তাকে কনভালসেন্ট প্লাজমা থেরাপি দেব। অথবা এরকম একটা কন্ডিশনে আমরা ইমিডিয়েট ক্লিনিক্যাল স্টাডিটা ইনিশিয়েট করতে পারছি না, কারণ এখানে বেশ কিছু প্রসিডিউর রয়েছে। তবে আমাদের দেখতে হবে যে কিছু ডেটা আছে যেগুলো সাপোর্ট করছে অ্যাবাউট এফিকেসি অ্যান্ড সেফটি অফ দিস কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। অবশ্যই সেটা ল্যাবরেটরি বা অ্যানিমেল স্টাডি দ্বারা এভিডেন্স হতে হবে, এবং একটা কোয়ালিফাইড সায়েন্টিফিক অ্যাডভাইজরি কমিটি এটাকে
সাপোর্ট করবে, সাজেস্ট করবে। এছাড়া রেলিভেন্ট কান্ট্রি অথরিটি এবং সেই এথিক্যাল কমিটি যদি বলে, অ্যাপ্রুভ করে যে না এটা দেওয়া যাবে, যেমনটি আমরা দেখছি আমাদের দেশের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল টেকনিক্যাল কমিটি যে গাইডলাইনটি প্রণয়ন করেছে, তারা বলেছে যে সিভিয়ার এবং ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে আমরা কনভালেসেন্ট প্লাজমা থেরাপি ইউজ করব। কাজে এটা দিয়ে জাস্টিফাই হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে এই থেরাপিটা দিচ্ছি। এছাড়া আমাদের এডুকেট রিসোর্স থাকতে হবে, কারণ যদি কোনো রিস্ক ডেভেলপ করে সেটাকে যেন আমরা মিনিমাইজ করতে পারি, অর্থাৎ পেশেন্টের যদি অ্যাডভার্স এফেক্ট হয় তার যেন আমরা ট্রিটমেন্ট দিতে পারি। পেশেন্টের কনসার্ন অবশ্যই নিতে হবে, এবং এই যে এমার্জেন্সি যে আমরা ইন্টারভেনশন করছি এরটা কী রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা মনিটর করতে হবে, এবং এই রেজাল্টগুলোকে আরও বৃহৎ পরিসরে যে টেকনিক্যাল, মেডিকেল বা সায়েন্টিফিক কমিউনিটি রয়েছে তাদের সাথে শেয়ার করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরেও কনভালেসেন্ট প্লাজমা থেরাপি ব্যবহার করতে পারি। এবারে আমি শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে কি রিস্ক ফ্যাক্টর কী কী হতে পারে। আমরা জানি যে ব্লাড ট্রান্সফিউশন ওয়ান কাইন্ড অফ অর্গান ট্রান্সপ্লান্টেশনের মতো, কিন্তু এটা বাইরে থেকে শরীরে দেওয়া হচ্ছে। ফলে এখানে বিভিন্ন ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। তাছাড়া রক্তবাহিত যে রোগগুলো রয়েছে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যেগুলো হতে পারে, সেগুলো কিন্তু এই প্লাজমা বা ব্লাড কম্পোনেন্টের ট্রান্সমিশনের ক্ষেত্রেও হতে পারে, যেমন HIV, হেপাটাইটিস এটসেট্রা। এছাড়া এটা যেহেতু ফ্লুইড যাচ্ছে, ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড সার্কুলারি ওভারলোড হতে পারে, কিংবা ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড অ্যাকিউট লাং ইনজুরি হতে পারে। এগুলো হচ্ছে নোন রিস্ক। এছাড়া কিছু এডিশনাল কনসার্ন রয়েছে, যেমন অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। এটা আমরা ডেঙ্গুর ক্ষেত্রে দেখি যে যখন অ্যান্টিবডি শরীরে থাকে বা দেয়া হয়, সেটা আরও ভাইরাল হচ্ছে লোডটাকে বাড়িয়ে দেয়। তো এই বিষয়গুলো রয়েছে। আমাদেরকে একটা বিষয় আমরা আবার দেখতে পাচ্ছি যে SARS-CoV-2-তে আক্রান্ত একজন ব্যক্তির তার শরীর থেকে আমরা যদি হচ্ছে ব্লাড কম্পোনেন্ট নিয়ে একজন ব্যক্তির শরীরে দেই, এইভাবে কিন্তু ভাইরাস ট্রান্সমিশনের তেমন কোনো এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কাজে মানুষ থেকে মানুষে এই ব্লাড ট্রান্সফিউশনের কারণে যে এই SARS-CoV-2 ভাইরাসটা ট্রান্সমিট হতে পারে সেটা এখন পর্যন্ত বলা যায় যে হয় না। তা এ ধরনের যে রিস্কগুলো রয়েছে, এছাড়া থিওরিটিক্যাল আরও কিছু রিস্ক রয়েছে। আমি রিসেন্টলি আমাদের হেমাটোলজির একজন প্রফেসর অখিল স্যারের একটা পোস্ট ফলো করছিলাম, তো সেখানে থিওরিটিক্যালি রিস্ক হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এমনটা হতে পারে। আমরা জানি যে সাইটোকাইন স্টর্মের জন্য COVID-19-এ ARDS হচ্ছে, তো প্লাজমাতে যে নন নিউট্রালাইজিং বা বাইন্ডিং যে অ্যান্টিবডিগুলো থাকে তার কারণে ARDSটা আরও এগ্রাভেট হয়তো করতে পারে। কিংবা আরেকটা আমরা জানি যে COVID-19-এর ক্ষেত্রে থ্রোম্বোসিস হচ্ছে, আবার আমাদের যে প্লাজমা দিচ্ছি তার একটা ফাংশন হচ্ছে ব্লাড ক্লটিং। তো সেই জায়গায় এটা যে থ্রোম্বোসিসটাকে আরও ত্বরান্বিত করবে কিনা এ সম্পর্কে পর্যাপ্ত ডেটা নাই। এটা এখন পর্যন্ত থিওরিটিক্যাল, কাজে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বর্তমানের যে হট টপিক বা আলোচনা যে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি COVID-19-এর ট্রিটমেন্টে দেওয়া যাবে কিনা, সেই জায়গায় আমাদের ন্যাশনাল গাইডলাইন কি বলছে, US FDA কি বলছে এবং WHO কি বলছে, সেগুলো সবই তুলে ধরলাম। আশা করছি এগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।